স্বাগতম দর্শন বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি পারভিন আক্তার, সহযোগী অধ্যাপক দর্শন বিভাগ। আজ আমি থার্ড ইয়ারের প্রতীকী যুক্তিবিদ্যা ক্লাস করব। আমাদের সাবজেক্ট কোড 231705। আমরা জানি, আমরা ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটু স্বাস্থ্যবিধির কথা বলি। আমরা জানি আমরা সবাই এখন যার যার ঘরে অবস্থান করছি। সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধি আমরা সেটি মেনে চলছি। সরকার আমাদের ভালোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখেছেন এবং এখন সারা বিশ্বে করোনার একটি দ্বিতীয় মহামারী চলছে। আল্লাহর রহমতে আমাদের দেশে আমাদের সরকার প্রধানের বিচক্ষণতার জন্য এই মহামারীটি আসলে ভয়ঙ্কর রূপ নেয় নাই এখন পর্যন্ত। এজন্য আমরা যেন সরকার প্রধান আমাদের সরকার যেভাবে বলছেন আমরা সেটি মেনে চলছি, যে স্বাস্থ্যবিধি আমরা যেন সবাই মেনে চলি। সবাই মাস্ক পরে বের হই, বাইরে থেকে এসে বারে বারে হাতটি ধুয়ে ফেলি এবং মাস্ক ছাড়া এখন আর কখনোই আমরা যেন কোথাও না বের হই, এবং সামাজিক যে দূরত্ব 3 ফিট দূরত্বে আমরা সবাই থাকি এবং প্রয়োজন ছাড়া যেন বের না হই বাসা থেকে, এটা আমরা মনে রাখবো। এবং মুখে হাত দেওয়া, চোখে হাত দেওয়া, এগুলি থেকে আমরা বিরত থাকবো। যাই হোক, আমরা ক্লাস শুরু করছি। আমরা প্রতীকী যুক্তিবিদ্যার যে এগুলি করেছি, দেখেছি আমরা আকারগত প্রমাণ বিধি, যেভাবে আমরা দেখে অনেকগুলি ক্লাস করেছি। আমাদের প্রথম আমরা একবার শেষ করেছি। আসলে যেভাবে আমরা লেখাপড়া করছি, আমাদের কিন্তু একবার সিম্বলিক লজিকটি শেষ হয়ে গেছে। আমরা দ্বিতীয়বার করছি। দ্বিতীয়বার করার মধ্যেও আমরা এর মধ্যে আকারগত প্রমাণটি একটু আমাদের জন্য একটু নর্মাল যে যুক্তিবিধিগুলি আছে এটা থেকে একটু আমাদের কাছে জটিল মনে হয়। কেননা প্রথম 10টি অনুমান বিধি একটু সহজ, তার থেকে দ্বিতীয় যে অনুমান বিধিগুলি, দ্বিতীয় 10টি প্রতিস্থাপন বিধি সেটি একটু জটিল। তার থেকে সেই জটিল দুটো বিধি মিলে যে যুক্তিবিধিগুলি আছে সেগুলি আরেকটু বেশি জটিল। আমরা এগুলির মধ্যে অনেকগুলি ক্লাস করেছি। আমরা দেখেছি যে আকারগত প্রমাণ আসলে অনেক বড় হয়ে যায়, অনেক কঠিন থাকে। আমাদের এই বড় এবং কঠিন যে আকারগত প্রমাণগুলি থাকে, এগুলি অনেক সময় প্রমাণ করা আমাদের জন্য দুরূহ হয়ে যায়। আমরা কোথা থেকে শুরু করব আমরা বুঝতে পারি না। এজন্যই যুক্তিবিদেরা কিছু প্রমাণ বিধি করেছেন। আমরা এর আগের দিন পড়েছি। একটি হলো শর্তমূলক প্রমাণ। সেই শর্তমূলক প্রমাণের মধ্যে হচ্ছে প্রাকল্পিক প্রমাণ বিধি, আরেকটি হচ্ছে পরোক্ষ প্রমাণ বিধি। আমরা গতদিন প্রাকল্পিক প্রমাণের যে নিয়মগুলি আমরা পড়েছি। আজকে আমরা আকারগত প্রমাণের সাথে প্রাকল্পিক প্রমাণের কিছু পার্থক্য আছে, আমরা সেটি দেখব। আকারগত যে প্রমাণ পদ্ধতি আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে অবরোহণ প্রক্রিয়ায়, অর্থাৎ উপর থেকে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসি। সেখানে হেতুবচন, যেটি আশ্রয় বাক্য থাকে এবং একটি সিদ্ধান্ত থাকে, সেই আশ্রয় বাক্য থেকে আমরা আস্তে আস্তে সিদ্ধান্তটিকে প্রমাণ করে আনি বিভিন্ন সূত্রের ভিত্তিতে। আর প্রাকল্পিক যে প্রমাণ বিধি, সেখানে আসলে আমরা গতদিনে প্রাকল্পিক প্রমাণ বিধির একটি ক্লাস করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে প্রাকল্পিক প্রমাণ বিধি আসলে যে শুধুমাত্র এখানে সিদ্ধান্তটি অবশ্যই একটি প্রাকল্পিক বচন হবে এবং সেই প্রাকল্পিক বচনটি যে পূর্বককে আমরা একটি আশ্রয় বাক্য হিসাবে স্বীকার করে নেওয়া হবে। কিন্তু আকারগত প্রমাণে কিন্তু এটি ছিল না। আকারগত প্রমাণে যেভাবে আমাদের যুক্তিতে যে কয়টি আশ্রয় বাক্য আছে এবং একটি সিদ্ধান্ত আছে, সেই যুক্তির ভিত্তিতেই আমরা আশ্রয় বাক্যগুলো থেকে সিদ্ধান্তটি নিয়ে থাকি। অর্থাৎ এখানে যে আকারগত প্রমাণ পদ্ধতিতে অপরোহণের সময় যুক্তিবিধি অনুযায়ী সিদ্ধান্ত বের করা হয়, আর এখানে হলো অতিরিক্ত আশ্রয় বাক্য হিসাবে প্রাকল্পিক যে সিদ্ধান্তটি থাকে তার পূর্বককে স্বীকার করে নেওয়া হয়। আর আকারগত প্রমাণ বিধি
যে কোনো যুক্তি বা ন্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আকারগত প্রমাণ বিধির ক্ষেত্রে যে তার সিদ্ধান্তটি হতে পারে প্রাকল্পিক বচন, সেটি হতে পারে একটি সরল বচন, সেটি হতে পারে একটি বৈকল্পিক বচন, একটি নিষেধক বচন, মিশ্র বচন, অনেক কিছু হতে পারে। কিন্তু প্রাকল্পিক প্রমাণ বিধির ক্ষেত্রে শুধুমাত্র সিদ্ধান্তটি হবে একটি প্রাকল্পিক বচন, এখানে অন্য কিছুই হবে না। আমরা এটা দেখব। প্রাকল্পিক প্রমাণ পদ্ধতি একটু ক্ষুদ্র, একটু সহজ, কিন্তু আকারগত প্রমাণ পদ্ধতিটি একটু ব্যাপক হারে সেখানে থাকে। সেখানে সিদ্ধান্তগুলি আমরা আমাদের নেক্সট স্লাইডে আমরা যাব, তখন আমরা দেখছি। এবং আকারগত প্রমাণের সিদ্ধান্তের যে কোনো অংশকে অতিরিক্ত বচন হিসেবে অঙ্গীকার করা হয় না, কিন্তু প্রাকল্পিক প্রমাণে সিদ্ধান্তের পূর্বককে অস্বীকার করে নিয়ে অতিরিক্ত বচন হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর অবরোহণ, তারপরে যে অবরোহণ পদ্ধতির স্বাভাবিক প্রক্রিয়া, সেই স্বাভাবিক প্রক্রিয়া যে মানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি বের করা হয়। আমরা এটা যাচ্ছি, আমরা বারে বারে আলোচনা করব। সরি, আমরা একটি আকারগত প্রমাণ বিধি দেখছি। এই অঙ্কটি, এই যুক্তিবিধিরই দুটো অংশ আমরা করেছি। হ্যাঁ, আমরা দেখছি যে দেখো একটি প্রমাণ যে A implies B, এটার সিদ্ধান্ত, এটা হলো আশ্রয় বাক্য, একটি আশ্রয় বাক্য এখানে আছে, এবং সিদ্ধান্ত হচ্ছে A ভেল C implies B ভেল D। এখানে আকারগত প্রমাণে আমরা প্রমাণ করছি কিভাবে? এখানে কিন্তু আমাদের আর কিছুই নাই। হ্যাঁ, এখানে আমাদের এখানে দুটি আশ্রয় বাক্য আছে। হ্যাঁ, যে A implies B, C implies D, এই আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত। এখানে আমাদের প্রমাণ করতে গেলে প্রথমে আমরা 1 নাম্বারকে আমরা ইমপ্লিফিকেশন করেছি, নট A ভেল বি। এক নাম্বারকে আমরা ইমপ্লিফিকেশন করেছি, 2 নাম্বারকেও আমরা ইমপ্লিফিকেশন করেছি। তারপরে আমরা নট এটার সাথে আমরা অ্যাডিশন করেছি, এই নট এ ভেল বি, অর্থাৎ 3 নাম্বারকে আমরা অ্যাডিশন করেছি। আমরা 4 নাম্বারকেও অ্যাডিশন করেছি। অ্যাডিশন করে আমরা যেটা পেলাম, এটাকে আমরা 4 এবং 5 কে আমরা কনজাংশন করেছি। কনজাংশন করার পরে আমরা দেখো কনজাংশন হয়েছে 4 এবং 5, এটাকে মনে হচ্ছে অনেক বড়। হ্যাঁ, নট এ ভেল বি ভেল ডি, আবার এখানে নট সি ভেল ডি ভেল বি, দুটোকে কনজাংশন করলাম। কনজাংশন করার পরে তারপরে আমরা এটাকে অ্যাসোসিয়েশন করেছি। অ্যাসোসিয়েশন এখানে দুবার হয়েছে, নট এ মানে অর্থাৎ দুবার বলতে এটাকে একবার অ্যাসোসিয়েশন হলো, দুটো কনজাংশন করার পরে নট এ বি ভেল ডি, আবার নট সি ভেল ডি ভেল বি, এটা দুবার অ্যাসোসিয়েশন হয়েছে। তারপরে 9 নম্বরকে আমরা করেছি হলো 9 করেছি আমরা এটাকে আবার কমিউটেশন করেছি। কমিউটেশন করার পরে আমরা যেটা করেছি, আবার আমরা 10কে আবারও কমিউটেশন করেছি। আমরা পরপর দুবার কমিউটেশন, 9 এবং 10কে আমরা দুবার কমিউটেশন করলাম। তারপরে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। ডিস্ট্রিবিউশন করে আমরা আবার কমিউটেশন করেছি। কমিউটেশন করার পরে ডি মর্গান, তারপরে ইমপ্লিফিকেশন করে আমরা সিদ্ধান্তটি পেয়েছি। এটা অনেক বড় এবং এটা সাধারণত আমাদের আসলে অনেক সময় মাথায় আসে না, আমরা কি অ্যাড করব। এখানে আমরা অ্যাডিশন করলাম একবার ডি একবার বি, এটা আমার জন্য একটু কঠিন হয়ে গেল। কিন্তু যখন আমার সিদ্ধান্তটি এরকম একটি প্রাকল্পিক বচন, তখন মনে করবে আমার জন্য অঙ্কটি অনেক সহজ। সেখানে আমি এই পূর্বককে আমি সিপি দিয়ে, কন্ডিশনাল প্রুফ বা শর্ত সাপেক্ষ প্রমাণ, সাপেক্ষ প্রমাণ বা প্রাকল্পিক প্রমাণ, কন্ডিশনাল প্রুফ দিয়ে আনতে পারি। এখানে 14 লাইনের একটি অঙ্ক, আর এখানে হচ্ছে জাস্ট 5 লাইনের একটি অঙ্ক হয়ে গেল। দেখো এখানে আমরা এ ভেল সি কে আমরা এই পূর্বকটিকে আমরা আনলাম। এখানে পূর্বকটিকে আনার পরে ভেল সি আমরা পেয়েছি। তারপরে দুটোকে আমরা কনজাংশন করে আমরা
কনস্ট্রাকটিভ ডিলেমা করলাম, আমাদের জন্য অঙ্কটি অনেক সহজ হয়ে গেল। এখানে পাশাপাশি এই যে আমরা একই অঙ্ক, এটা হলো আকারগত প্রমাণ, এটা হচ্ছে প্রাকল্পিক প্রমাণ, কিন্তু এটা আমাদের জন্য অনেক কঠিন। এখন আমি তোমাদেরকে বলবো, যখন এরকম সিদ্ধান্তটি এরকম একটি প্রাকল্পিক বচন থাকবে, তখন আমরা পূর্বককে সিপি করে একটি আশ্রয় বাক্য হিসেবে নিয়েছি। এই যে দেখো, এখানে আমরা সিদ্ধান্তের পূর্বককে আমরা আশ্রয় বাক্য হিসেবে নিয়েছি। তা থাকবে আমার অনুক্তি আমাকে এটা প্রমাণ করতে হবে, কিন্তু আমাকে লিখতে হবে কন্ডিশনাল প্রুফ বা সিপি। তারপরে এখানে আমরা সূত্র করলাম, এটাকে দুটোকে কনজাংশন করে আমরা সিদ্ধান্তটি পেয়ে গেলাম। তাহলে সিদ্ধান্তটি তখন শুধুমাত্র এই অনুক্তি হবে সিদ্ধান্ত, এই অনুক্তি আমরা পেয়েছি। তাহলে দেখো, এখানে 14 লাইনের অঙ্কটি অনেক কঠিন, কিন্তু এখানে 5 লাইনের একটি অঙ্ক আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল। আমরা আরেকটি অঙ্ক একইভাবে আমরা দেখো, এটিও তাই। এখানে একটি মাত্র আশ্রয় বাক্য আছে, এ ইমপ্লাইজ বি, অতএব এ ইমপ্লাইজ সি ইমপ্লাইজ বি। এখানে সিদ্ধান্তটি একটি প্রাকল্পিক বাক্য। এটা যখন আমরা আকারগত প্রমাণ করলাম, তখন আমরা এটাকে শোনো, আমি তোমাদেরকে আরেকটু বলি, আমাদের যখন এরকম ইমপ্লাইজ দিয়ে কোনো আশ্রয় বাক্য থাকে, একে যদি আমি এর মধ্যে কিছু অ্যাড করতে যাই, এখানে আমরা ইমপ্লিফিকেশনের সূত্রটি হলো সবচেয়ে কাছের আমাদের। আমরা এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারবো ইমপ্লিফিকেশন দিয়ে। আবার আমাদের এখানে এই ইমপ্লাইস এর উপরে আমাদের প্রাকল্পিক যখন একটি আশ্রয় বাক্য, এখানে আমরা ইমপ্লিফিকেশন সবচেয়ে সহজ, ট্রান্সপোর্টেশন, তারপরে আমরা ইকুইভ্যালেন্সও পাই, তারপরে আমরা অ্যাবজর্পশন, এই কয়টা সূত্র আছে, ট্রান্সপোর্টেশন, ইমপ্লিফিকেশন, অ্যাবজর্পশন, আরেকটা হলো ইকুইভ্যালেন্সটা তো আসলে সমমানতা সূত্র, তো ওটি আসলে একটু অন্যরকম। তো এইখানে আমরা এটা মোটামুটি পেয়ে যাই। তো এখন আমরা এই যে আমরা পেয়েছি, এটা মানে হলো আমরা কিছু অ্যাড করতে পারবো। এখানে আমাদের এই সিটা আমাদের কাছে আশ্রয় বাক্যে নাই, তার অর্থ আমাকে সিটাকে অ্যাড করতে হবে। এখন সিটা এখানে দেখো, আমরা নট এ ভেল বি। এখন আমাদের হয়তো মনে হবে আমি শুধু সি অ্যাড করি, শুধু সি অ্যাড করলে হবে না, আমাদেরকে এখানে হলো আমাদের অঙ্কটা দেখে বুঝে ফেলতে হবে যে সূত্রটা এখানে কি বলছে। নট এ ভেল বি, আমাকে এখানে এই ইমপ্লাইজটা আনতে গেলে আমাকে ডি মর্গানটা একসময় আনতে হবে, ডি মর্গান দিয়ে এই জন্য আমাকে নট সিটা অ্যাড করতে হয়েছে, না হলে আমি শুধু সিটা অ্যাড করতে পারতাম। তো এখন আমরা দেখো, এ নট এ ভেল বি ভেল নট সি। এখন নট সি ভেল নট এ ভেল বি, এটাকে আমরা কমিউটেশন করলাম। তারপরে কমিউটেশন করার পরে আমরা এটাকে, এই যে এখন আমরা এটাকে আবার আমরা অ্যাসোসিয়েশন করলাম, নট সি ভেল নট এ ভেল বি। অ্যাসোসিয়েশন করার পরে আবারও আমরা কমিউটেশন করলাম। এটা ভিতরে ভিতরে কমিউটেশন হলো শুধু একটা অংশের, নট সি ভেল নট এ, এখানে আমরা নট এ ভেল নট সি। তারপরে আমরা ডিমর্গান করলাম, ডিমর্গান করার পরে এই যে এখন আমরা এই যে দেখো, এটা যে অবস্থায় আছে আমরা এক্সপোর্টেশন করলাম। হ্যাঁ, এটা এক্সপোর্টেশনের সূত্র আছে। এই যে এক্সপোর্টেশনের থেকে আমরা পেয়ে গেলাম এ ইমপ্লাইজ সি ইমপ্লাইজ বি। এটা আমার জন্য অনেক কঠিন হলো যে আমি কি যোগ করব কি অ্যাড করব, এটা আমার আসলে মনে হয় না। কিন্তু পাশাপাশি দেখো একটা অঙ্ক আছে যেটা আমি করেছি, এটা জাস্ট 4 লাইনের একটা অঙ্ক, এ ইমপ্লাইজ বি, আর একই অঙ্ক কিন্তু, হ্যাঁ, আমরা পাশাপাশি করেছি। এখানে আমরা এটাকে এই পূর্বকটাকে আমরা আশ্রয় বাক্য হিসাবে এনেছি, সি ইমপ্লাইজ বি হলো কন্ডিশনাল প্রুফ। আবার আমরা সি কে এনেছি, এটা বি থাকছে, আমার পূর্বককে আমরা সিদ্ধান্ত হিসাবে নিয়েছি, এটা কন্ডিশনাল প্রুফ লিখেছি। তারপরে আমরা যেটা করলাম, এখন এই যে বি থাকলো, আর এক এবং 2 হচ্ছে এমপি করে, একের সাথে এমপি করলে আমরা কি করলাম, আমরা বি পেয়ে গেলাম। তো এই যে এটা আমাদের জন্য কত সহজ হয়ে গেল। সরি। আচ্ছা, আমরা আরো কয়েকটি প্রমাণ বিধি দেখছি। দেখো, এই যে এখানে হলো একটি আশ্রয় বাক্য আছে, এ ইমপ্লাইজ বি ডট সি ইমপ্লাইজ ডি। সরি,
A implies B। আচ্ছা, আমরা আরেকটি যুক্তিবিধিতে যাচ্ছি। এটা 1 নম্বরে আছে A implies B dot C implies D। তারপরে এখন এই যে একটি মাত্র আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত, এখন আমরা এখানে আকারগত প্রমাণ করি নাই, আমরা A implies C কে আমরা পূর্বক হিসাবে নিয়েছি এবং B dot D হলো সিপি দিয়ে আমরা লিখেছি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা অনেক, যখন আমি এটা যদি আমরা আকারগত প্রমাণ করতাম এটা অনেক বড় হয়ে যেত, এটা প্রায় 14-15 লাইন হয়ে যেত। আর এখন আমাদের এটাও অনেকগুলি লাইন হয়েছে, কিন্তু এটা অনেক ইজি হয়ে গেছে। এখন আমাদের এ ডট সি কে যখন আমরা প্রাকল্পিক বাক্য হিসাবে, একটি আশ্রয় বাক্য হিসাবে পেয়েছি, একে আমরা সিম্পলিফিকেশন করেছি। সিম্পলিফিকেশন করার পরে তারপরে আমাদের যেটি 2 নম্বরকে আমরা সিম্পলিফিকেশন করে পেলাম। তারপরে আমরা এ ইমপ্লাইজ বি, এটাকে আমরা আবার 1 নম্বরকে আবারও সিম্পলিফিকেশন করেছি। করার পরে আমাদের এখানে হলো পি ডট কিউ। হ্যাঁ, পি এখানে আমাকে ধরবো আমরা পি ডট কিউ। আমরা পি কে সিম্পলিফিকেশন করেছি, তারপরে আমরা 3 এবং 4 কে আমরা এমটি করে মোডাস পনেন্স করেছি। মোডাস পনেন্স করে আমরা পেলাম বি। তারপরে যেটি আমরা পেলাম আবার হলো আমরা সি ডট এ, 2 নম্বরকে আমরা কমিউটেশন করলাম। 2 নম্বরকে আমরা কমিউটেশন করে সি ডট এ, আবার আমরা এখানে আবারও এটাকেও 1 নম্বরকে আবার কমিউটেশন করলাম। করার পরে আমরা এটাকে কমিউটেশন করা প্রথমবারের মতন এটাকে আবার সিম্পলিফিকেশন করে আমরা এমপি করলাম। এমপি করে আমরা পেলাম হচ্ছে ডি পাওয়ার পরে এই যে আমাদের 5 ছিল, 5 আমাদের বি ছিল, এই বির সাথে আমরা ডি কনজাংশন করে বি ডট ডি। সিদ্ধান্তটি অনেক সহজ হয়ে গেল। কিন্তু আমরা যদি এটি আকারগত প্রমাণ করতাম এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যেত। তখন আমরা আসলে এই সিঙ্গেল জিনিসগুলিতে যখন যদি একটি সরল বচন থাকে তাহলে আমাদের জন্য অঙ্ক করাটা একটু সহজ হয়ে যায়। তারপরে আমাদের আরেকটি আমরা প্রমাণ বিধিতে যাই। দেখো এটি কত ইজি ভাবে করা হয়েছে। পি ইমপ্লাইজ কিউ, দুয়ে আছে হলো আর ভেল পি, অতএব আর ইমপ্লাইজ কিউ। এখন আমাদের এইটি হচ্ছে আমাদের, এটা নট আর ইমপ্লাইজ কিউ, এই নট আরটাকে আমরা পূর্বক হিসাবে নিয়েছি। তাহলে আমার কিউ কে আমরা সিপি দিয়ে লিখেছি, আমার পি আছে। তারপরে এই পি হলো আমরা পেলাম কিভাবে, এই যে দেখো পি ভেল কিউ আর নট পি, এখানে হলো 2 এবং 3 কে আমরা ডিএস করেছি। ডিসজয়েন্টিং সিলোজিজম আমাদের একটি সূত্র ছিল, মনে আছে কিনা তোমাদের। তারপরে ডিসজয়েন্টিং সিলোজিজমের পরে আমরা পি পেলাম, এই পি পরে আবার আমরা কিউ পেয়ে গেছি। হ্যাঁ, যে পি 1 এবং 4 কে আমরা এমপি করেছি, এমপি করে আমরা কিউ পেয়ে গেছি। এটা অনেক ইজি। কিন্তু এই অঙ্কটি যদি আমরা আকারগত প্রমাণ করতাম আমাদের জন্য একটু কঠিন হয়ে যেত। আবার আমরা আরেকটি প্রমাণ বিধিতে যাই, সেটি হচ্ছে এখানে দেখো এটি একটি আশ্রয় বাক্য, এ ভেল বি ইমপ্লাইজ সি ভেল ই ইমপ্লাইজ নট পি ভেল ভি। তারপরে আছে আরেকটি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত হচ্ছে একটি প্রাকল্পিক বাক্য। এখানে দুটি পূর্বক আছে। হ্যাঁ, একটি এ একটি সি, দুটি পূর্বক আছে। আমরা এখানে দুবার আমরা করতে পারবো। এ কে আমরা একবার আশ্রয় বাক্য হিসাবে নিয়েছি, আবার আমরা সি কে একবার আশ্রয় বাক্য হিসাবে নিয়েছি। অতএব ইউ কে আমাদের প্রমাণ করতে হবে। দুইবারই আমরা সিপি দিয়ে লিখেছি। তো এখন আমাদের যখন আমরা দুবার আশ্রয় বাক্য হিসাবে পেয়েছি এ ভেল বি, হ্যাঁ, একের সাথে আমরা তিনের সাথে আমরা অ্যাডিশন করলাম। এখানে এই যে জিনিসটি আছে এখানে কিন্তু আমরা এটাকে আমরা পি ইমপ্লাইজ কিউ ধরবো। এটি পূর্বক, এটি অনুক। তো আমি পূর্বকটি পেয়ে গেলাম, তখন আমরা এই অনুকটি আমরা এমপি হিসাবে পেলাম। 1 এবং 5 কে আমরা এমপি হিসাবে পেয়েছি। অর্থাৎ এখানে আমরা একটি পূর্বক, এখানে কিন্তু এখানেও দুটি পূর্বক আছে। হ্যাঁ, আমরা প্রথম এটাকে আমরা একটি পূর্বক হিসাবে ধরেছি। তারপরে আমরা এটা পেলাম সি ভেল ই ইমপ্লাইজ নট পি ভেল নট পি ডট ভি।
তো 1 এবং 5 কে আমরা এমপি হিসাবে পেয়েছি। তারপরে আমরা এখন যেটা থাকলো সি ভেল ই, এই যে নট পি ভেল ইটা হচ্ছে আমি এটা আমরা এই জিনিসটি আমরা পেলাম হচ্ছে 6 নাম্বারকে আমরা কি করলাম, 4 নাম্বারকে আমরা অ্যাডিশন করলাম। এই যে সির সাথে এটা আমরা কেন অ্যাডিশন করলাম, আমরা এই 6 এর সাথে আমরা পি ইমপ্লাইজ কিউ, হ্যাঁ আমরা এখানে পির অর্ধেক ছিল, তো এইখানে এই জন্য আমরা অ্যাডিশন করলাম। অ্যাডিশন করে আমরা এটাকে করলাম, তারপরে এটা আমরা পেলাম পি ইমপ্লাইজ কিউ, পি আমরা পেয়ে গেছি, এখন আমার থাকবে কিউ, তারপরে নট পি, তারপরে নট পি ভেল নট এন, আমরা দুই নাম্বারকে আমরা আবার অ্যাডিশন, সরি 9 কে আমরা অ্যাডিশন করলাম, নট এটা এই 2 এর সাথে আমরা ইউ বের করার জন্য, ইউটি কিন্তু এখানে ছিল, এই ইউটাকে আমার বের করার জন্য আমাকে এনটাকে অ্যাড করতে হলো নট পির সাথে, এই জন্য আমরা অ্যাড করে আমরা ইউ পে, আমরা যখন এখানে পূর্ব অনু, হ্যাঁ পি ইমপ্লাইজ কিউ, তারপরে আমার এখন এই পি কে আমার বের আউট করে আমি এই ইউ কে বের করব। এখন পি এর একটা অংশ ছিল, এই জন্য আমরা নট এন আমরা অ্যাডিশন করলাম, অ্যাডিশন করে আমরা 10 এর সাথে 2 কে আবার এমপি করে আমরা ইউ পেয়েছি। আসলে দেখো অঙ্কগুলি, এই যে যুক্তিবিধি, এটা অঙ্ক না, এটা একটি যুক্তিবিধি, এবং এটি আসলে খুবই ইজি জিনিস, কিন্তু এটি চর্চা, শুধু চর্চা করো। আমাদের কাছে হয়তো আমার কথাগুলি তোমাদের কাছে মনে হবে আপা ম্যাডাম কিভাবে কথা বলছেন, কিছু বুঝি না, আসলে এটা বোঝার কথাও না যদি তুমি চর্চা না করো। এটা যখন তুমি বুঝতে, মানে তুমি যদি শুধু চর্চা করো, ম্যাডামের কথাগুলি খুবই ইজি। এই যে দেখো আরেকটি আমরা প্রমাণ বিধিতে যাই, এখানে একটি আশ্রয় বাক্য, আরেকটি আশ্রয় বাক্য, এবং সিদ্ধান্তটি হচ্ছে ইমপ্লাইজ যে, এখানে একটি পূর্ব গেছে এবং একটি অনু গেছে, পূর্বকে আমরা আশ্রয় বাক্য হিসাবে নিয়েছি, অনুকে আমরা সিপি দিয়ে লিখেছি, কন্ডিশনাল প্রুফ। তারপরে এর সাথে দেখো এইখানে আমার ই পেয়েছি, কিন্তু এটি পি ইমপ্লাইজ কিউ হিসাবে আছে। এখন আমার এফটাকে যদি আমি অ্যাডিশন করি, তাহলে আমার জি ডট এইচ আমি কিউ, পি ইমপ্লাইজ কিউ, হ্যাঁ তো আমি যদি পি টাকে বের করার জন্য আমাকে অ্যাডিশন করতে হলো, আমার থাকবে হলো কিউ, এই জি ডট এইচ। এখন জি ডট এইচ কে এখন আমাকে আবার দেখো, এখানে আমার যেটাকে কিন্তু আছে, যে হলো অনেক ঘুরিয়ে প্যাচি, অনেক অনেক সে জালের মধ্যে আবৃত আছে, তাকে সে জাল থেকে উদ্ধার করতে হবে। এখন আমি এখানে আমি এইচটা পেয়েছি, এটাকে উদ্ধারের একটা সূত্র আমার কাছে থাকলো এইচ, এইচটাকে বের করার জন্য আমি জি ডট এইচ, এটাকে আমি আবার কমিউটেশন করলাম, কমিউটেশন করে আমি সিম্পলিফিকেশন করলাম, এবার আমি আবার অ্যাডিশন করলাম, অ্যাডিশন করার পরে এইচ ভেল আই, হ্যাঁ এইচ ভেল আই আমি যখন অ্যাডিশন করলাম, দেখো আমার কাছে ছুরিটি একেবারে রেডি হয়ে গেল জাল কাটার জন্য, হ্যাঁ এইচ ভেল আই। তাহলে আমি যেটাকে পেয়ে গেলাম, আমার যে কাঙ্ক্ষিত যে জিনিস জালের মধ্যে ঢাকা আবৃত ছিল, সেই জাল থেকে আমি তাকে বের করতে পারলাম। তাহলে দেখো যে এখানে আমাকে শুধুমাত্র আমার একটুখানি চিন্তা করার বিষয় যে আমি কি অ্যাড করব, আর কিছু না। আমাদের এখানে আমি আজকে প্রাকল্পিক প্রমাণ বিধির বেশ কয়েকটি প্রমাণ করাচ্ছি, আমরা আজকে এটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, আমাদের নেক্সট আমরা পরোক্ষ প্রমাণ বিধিতে যাব। এই জন্য আমি আজকে কয়েকটি বেশি অঙ্ক নিয়েছি। আমাদের এটি একটি আশ্রয় বাক্য, এটি আরেকটি আশ্রয় বাক্য, এবং একটি সিদ্ধান্ত, এখানে একটি মাত্র পূর্বক আছে। এই পূর্বকটিকে আমরা এই পূর্বকটিকে আমরা আশ্রয় বাক্য হিসাবে নিয়েছি এ, তাহলে আমার থাকছে হচ্ছে ডি হলো সিপি, কন্ডিশনাল প্রুফ করে নিয়েছি। এখন আমার এ যখন আছে, দেখো একের থেকে আমি এ ইমপ্লাইজ বি, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ, পি আমি পেয়েছি, আমি বি পেয়ে গেলাম। আবার হচ্ছে আমি 1 এবং 4 কে আমি এমপি করলাম, তারপরে এখন আমি বি ইমপ্লাইজ সি, আমি আবারও এই এ কে আমি আবারও হলো 2 এর সাথে আবারও এমপি করলাম, বি ইমপ্লাইজ সি পেয়েছি। আবার হলো আমি এই 2 আবার 3 এর সাথে আমি আবার 4 কে এমপি করলাম, সি ইমপ্লাইজ ডি। তারপরে দেখো আবার এখন আমরা যা পেয়েছি, এই সি আর সি কে আমরা কেটে দিলাম, হ্যাঁ এইচএস হাইপোথেটিক্যাল সিলোজিজম থাকবে আমার বি ইমপ্লাইজ ডি। এই বি ইমপ্লাইজ ডি থেকে আমার সিদ্ধান্তটি ছিল শুধু ডি, এখন এই আমার কাছে বি আছে, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ পি, হ্যাঁ 8 আর 5 এর সাথে আমি এমপি করে আমি ডি পেয়ে গেলাম। আসলে এটা বারে বারে একই, দেখো আমরা কিন্তু এমপি এই পুরো অঙ্কটাতেই শুধু এমপিটি,
শুধু যুক্তিবিধিতে প্রত্যেকটি মানে সূত্র শুধু একটি মাত্র সূত্র আছে এইচএস এর, আর সবগুলি এমপি। সহজ, এটি অনেক সহজ, কিন্তু বারে বারে আমি একই সূত্র অ্যাপ্লাই করলাম পুরো অনুমান বিধিটির উপরে। আবার আমরা পরে আরেকটি অনুমান বিধিতে আছি, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি ইমপ্লাইজ কিউ পি ডট কিউ। এখানে একটি মাত্র আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত আছে। তো দেখি আমরা সিদ্ধান্তটি কি আছে। তারপরে আরেকটি, এটি হলো আরেকটি সিদ্ধান্ত। তো এখন পি ইমপ্লাইজ কিউ, এটি এই অঙ্কগুলি আসলে আশ্রয় বাক্য এখানে পি ইমপ্লাইজ কিউ, তারপরে আমরা পি, অতএব কিউ। এটি এই অঙ্কটি একটু অন্যভাবে আছে, এটা আমরা এর পরে আরেকটি ক্লাসে আমরা শিখাবো। এটা প্রাকল্পিক প্রমাণ বিধি, কিন্তু এইখানে আমরা একটি আশ্রয় বাক্য, এই পূর্বকটিকে আমরা আশ্রয় বাক্য হিসাবে নিয়েছি আরেকটি আশ্রয় বাক্য হিসাবে। তারপরে আমরা এইখানে পি টিকে আমরা নিয়েছি আরেকটি কন্ডিশনাল প্রুফ হিসাবে। তারপরে আমার কাছে কিউ, পি ডট কিউ। আমরা নেক্সট ক্লাসে এটা আরেকটি ক্লাসের উপরে আমরা যাব, এরপরে আমরা দেখাবো এটা। সরি, তারপরে প্রাকল্পিক প্রমাণ বিধির আরেকটি প্রমাণ হচ্ছে এটি, দেখো যে এটি একটি বড় অঙ্ক। এখানে আমাদের এই পূর্বকটিকে আমরা ইচ্ছা করলে আমরা এটা এখানে আশ্রয় বাক্য হিসাবে আনা হয়েছে আগের মতনই। এটা হলো আরেক প্রমাণ, প্রাকল্পিক প্রমাণ বিধির আরেকটি মানে অঙ্ক, যেটি এখানে আমরা এই পূর্বকটিকে আমরা এনেছি। তারপরে এ ইমপ্লাইজ, তারপরে আবারও হলো এই পূর্বকটিকে এনেছি, এনে আমরা সিদ্ধান্তটি কি করলাম, এ ডট বি ইমপ্লাইজ সি। এক নাম্বার হলো এক্সপোর্টেশন করেছি, এক নাম্বারকে এক্সপোর্টেশন করার পরে, তারপরে এটি হলো এক্সপোর্টেশন করেছি, এক্সপোর্টেশন করার পরে এ ইমপ্লাইজ এ ডট বি ইমপ্লাইজ সি। দেখো আমাদের আসলে প্রাকল্পিক, আমরা যতগুলি অঙ্কই করলাম না কেন, আমরা যদি আসলে ক্লাসগুলি আমরা করছি, আমাদের ক্লাস এই যুক্তিবিধিগুলি একটু একটু জটিল, নর্মাল যে আমরা এগুলি করেছিলাম আগে, এটি আসলে অতটা যেভাবে সরল ভাবে আমরা করতে পারি এটা এত সরল নয়। এটা আমাদের মাথা ঠান্ডা করে, এবং অনুমান বিধির যে আছে, যে প্রথম 10টি অনুমান বিধি, দ্বিতীয় 10টি অনুমান বিধি, অনুমান বিধির উপরে খুব ভালো অধিকার থাকতে হবে, এবং সাথে সাথে যেটা তোমাদের চর্চা থাকতে হবে। চর্চা না থাকলে কিন্তু এটা আসলে পারবে না। তো আমি তোমাদের সবাইকে বলবো তোমরা লেখাপড়া করো, চর্চা করো, এবং আমাদের আমরা এরকম একটি পেয়েছি, হয়তো জানুয়ারি থেকে তোমাদের আবার নেক্সট পরীক্ষাগুলি শুরু হতে পারে। হ্যাঁ, এরকম একটা ডিসিশন হচ্ছে আর কি, আমরা জানি না। আমাদের সরকার নির্দেশিত পথে আমরা চলছি, আমাদের সরকার যেভাবে নির্দেশ দেয় সেভাবে চলবে, কিন্তু আমাদের হয়তো ক্লাসগুলি শুরু হলেই পরীক্ষাগুলি শুরু হয়ে যেতে পারে। তোমরা এজন্যই তোমাদের বলছি, তোমরা এই সময়ে তোমাদের পড়ালেখার একটু স্লথ গতি চলছে, তোমরা লেখাপড়া করো। আর আবারও বলি, স্বাস্থ্যবিধি মেনে চলো, ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে সচেতন করো। আজকের মতন ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।